চার কিংবা পাঁচ, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকারে করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছে। এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লাগা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে এক বেলার জন্য আমি ওই মাতৃভূমিতে ফিরে যেতে পারি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্সপ্যাকরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বলার স্ট্রিটে ৩.৫ হাত চওড়া অন্ধ গলি 11 নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার ভাষায় কখনো নোয়াখাইলা ভাষার টান। আমি যাকে দেখেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের কাছে উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো, ধার ভাঙলো, পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে তখন এক অন্য মানুষ হয়ে উঠছিলাম। ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছে, এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি? বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছে, ওরা আমার মুখের কথা খাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালিপনাকে ঝেড়ে ফেলে যেদিন হয়ে উঠছি কেতাদুরস্ত এক অন্য মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে
আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক নামী কোম্পানির নামজাদা অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি মুনাফা, অধিকতর বিদেশি চুক্তি, বিদেশি কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের সাফল্য প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরা এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা একান্তই এক বিদেশি ভাষা। সেবারে লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন জানি একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভিতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সে অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আর মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই। আমি যেন এক শিকড়বিহীন চির বিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার বড় জানতে ইচ্ছে করে। আমার বুকের ভেতর সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে উঠবার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে উঠে, টনটন করে উঠে, টনটন করে উঠে।